একটু পরে কর্নেল বললেন, চন্দ্রিকা পার্সে অ্যাডভোকেটের কার্ড পাওয়ার অর্থ বোঝা গেল সম্ভবত। মার্ডার চার্জ ছিল চন্দ্রিকার নামে। হ্যাঁ, সে প্রায় 7-8 বছর আগের কেস। তবে ডিস্কো প্রভাবশালী লোক, কেস থেকে তাকে বাঁচায়। ডিস্কোর সঙ্গে চন্দ্রিকার কীভাবে পরিচয় হয় আপনি জানেন? জানি না, চন্দ্রিকা খুলে কিছু বলেনি। আপনি কি জানেন চন্দ্রিকা ইদানিং ডিস্কোকে ব্ল্যাকমেল করতো কি না? বলেনি আমাকে। ওই যে বললাম, ওর হাত থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। এই সময় ফোন বাজলো। কর্নেলের ইশারায় ফোন তুলে সাড়া দিলাম। কোনো মেয়ে জানতে চাইছে ফোনের নাম্বার এই কিনা। বলল হ্যাঁ। বলুন কাকে চাই? জবাব এলো, এখানে কথা বলুন। তারপর পুরুষ কণ্ঠে কেউ বলল, হ্যালো। কাকে চাই বলুন? কর্নেল নীলাদ্রি সরকারকে। কে বলছেন আপনি? ডিস্কো। ঝটফট ফোনের মাউথপিসে হাত চাপা দিয়ে কর্নেলকে বললাম, ডিস্কো। কর্নেল ফোন নিয়ে বললেন, বলুন মিস্টার ডিস্কো। আমাকে চেনেন তাহলে? কিন্তু দুপুরে তখন তো ও পরে খোঁজ নিয়ে পরিচয় পেলেন? ধন্যবাদ। বলেন কি? ওলসন সাহেব ঠিক আছে, প্রাণের ভয়ে বুড়ো মানুষ আমার নাম করেছেন। পার্স পেয়েছেন তো? না না, ধন্যবাদ দেওয়ার কি আছে। হ্যাঁ মিস্টার ডিস্কো, চন্দ্রিকা খুনি আপনি নন নিশ্চয়ই? আই মাস্ট ফাইন্ড আউট। জাস্ট আ মিনিট। কাল রাত্রে আপনি কার হাত দিয়ে ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি ওই ও মাই গড, সে কি? কোথায়? ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছি। হ্যালো হ্যালো হ্যালো। বুঝলাম লাইন কেটে গেল। কর্নেল ফোন রেখে গম্ভীর মুখে বললেন, যাই হোক ডিস্কোর সঙ্গে এতক্ষণ যোগাযোগ হলো। তখন ফোনে ওর ড্যামি নাকি কথা বলেছিল। বুঝলে জয়ন্ত? অবশ্য এও ডিস্কো ড্যামি কিনা বলা কঠিন। তবে অদ্ভুত ঘটনা, যে লোকটিকে দিয়ে ডিস্কো ডুপ্লিকেট চাবি পাঠিয়েছিল তার ডেড বডি পাওয়া গেছে বেলেঘাটার কাছে ক্যানেলে, শর্ট ডেড। চমকে উঠে বললাম, তাহলে ওলসন সাহেবের ধারণায় পরোক্ষে সত্যি যে চাবি এনেছিল সেই? ইন্দ্রজিৎবাবু ক্রুদ্ধ স্বরে বলে উঠলেন, ফোনটা আমাকে দেওয়া উচিত ছিল কর্নেল সরকার। ষষ্ঠী কফি নিয়ে এলেন। কর্নেল বললেন, কফি খান ইন্দ্রজিৎবাবু, উত্তেজিত হয়ে লাভ নেই। কফি খেতে খেতে ইন্দ্রজিৎবাবু বললেন, চন্দ্রিকার পার্সটা শয়তান ডিস্কোকে ফেরত দেওয়া ঠিক হয়নি। তারপর ভীষণ গম্ভীর হয়ে গেলেন। কিছুক্ষণ ঘরে স্তব্ধতা ঘনিয়ে এলো। কর্নেল চোখ বুজে ইজি চেয়ারে হেলান দিয়েছিলেন। ওই অবস্থায় কফিতে দিব্যি চুমুক দিচ্ছিলেন। ইন্দ্রজিৎবাবু কফি শেষ করে ঘড়ি দেখে বললেন, উঠি, আবার যোগাযোগ করব। ডিসিডিডি অরিজিৎ লাহিড়ির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে। কর্নেল সরকার, আপনি ডিস্কোকে আমার মুখোমুখি দাঁড় করাতে পারলে আমি খুশি হব। কর্নেল শুধু বললেন, দেখা যাক। ইন্দ্রজিৎ ব্যানার্জি দ্রুত বেরিয়ে গেলেন। আমার কেন যেন মনে হলো ভদ্রলোক নিছক নাটকের লোক নন। এই যাবৎ কর্নেল নীলাদ্রি সরকারের সঙ্গে থেকে অনেক জটিল রহস্যের উন্মোচন দেখেছি, কিন্তু কখনো নিজেকে জড়িয়ে ফেলিনি। আমি থেকেছি নিছক দর্শকের ভূমিকায়, কিন্তু এবার নিজেকে জড়িয়ে ফেলেছিলাম। আসলে আমার গাড়িতে পার্স ফেলে গিয়ে চন্দ্রিকাই আমাকে যেন জড়িয়ে গেছে তার শোচনীয় মৃত্যুর সঙ্গে। ইন্দ্রজিৎ ব্যানার্জি চলে যাওয়ার কিছুক্ষণ পরে কর্নেল আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, ডার্লিং, আমার ধারণা তোমার মগজে প্রচুর পরগাছা গজাতে শুরু করেছে। উপড়ে ফেলো। হাসবার চেষ্টা করে বললাম, ওপরানো শক্ত, মাথা ঝিমঝিম করছে। বরং ছাদে গিয়ে বসবে চলো। আমার ছাদের বাগানটিকে হালদার মশাই শূন্যোদ্যান নাম দিয়েছেন। শূন্যোদ্যানে কিছুক্ষণ কাটালে মগজ শূন্য হবে। ওপরে বিশাল আকাশ, ওঠো। বাড়িতে থাকলে কর্নেল তার ছাদের বাগানে দুবেলা কাটান। অদ্ভুত কিম্ভূত সব উদ্ভিদের পরিচর্যা করেন। উনি যখন থাকেন না তখন কাজটা ষষ্ঠী চমৎকারভাবে করে। সে বলে, আমি গা গ্রামের মানুষ দাদাবাবু, শহুরে হওয়া আমার উচিত নয়। ভাগ্যিস বাবামশাই ছাদে বাগানখানা বাইনেছিলেন। প্রাণটা শান্ত হয় সেখানে গেলে। ষষ্ঠী গ্রামের মানুষ বলেই গাছপালার প্রতি ওর হয়তো নারীর টান। সে কফির পেয়ালা নিতে এসে বলল, আপনারা বেরোবেন নাকি? কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, বেরোবো।
তাহলে আপনার শিগগিরই বেরুলেই ভালো হয়। 4:30 বাজে, বাগানে জল দিতে হবে, নেট হয়ে যাচ্ছে। কর্নেল হাসতে হাসতে বলল, নেট হলেও ক্ষতি নেই, গত রাত্রে খুব বৃষ্টি হয়েছে, তবুও। ওরে হতভাগা, আমরা বাগানের দিকেই বেরোচ্ছি। কর্নেল পা বাড়িয়ে বললেন, ঘণ্টাখানেক পরে আবার কফি চাই কিন্তু। ওপরে গিয়ে শেডের তলা থেকে খুরপি আর কিসের একটা প্যাকেট নিলেন কর্নেল। আমি একটা বেতে চেয়ার নিয়ে গিয়ে খোলা জায়গায় বসলাম। চন্দ্রিকার ফ্ল্যাটের পাশে ছাদের বাগানটার কথা মনে পড়ে গেল। ওলসান হাউসের ছাদে ওই বাগানটা কি চন্দ্রিকাই করেছিল? প্রশ্নটা না করে পারলাম না। কর্নেল একটা বিদঘুটে গরনের ক্যাকটাসের কাছে হাঁটু দুমড়ে বসলেন। বললেন, চন্দ্রিকা এখনও তোমার পিছু ছাড়েনি দেখছি। একটু চটে গিয়ে বললাম, কি আশ্চর্য, আপনার ছাদের বাগানে এসে ওই বাগানটা মনে পড়া কি স্বাভাবিক নয়? স্বাভাবিক, কর্নেল গর্বিত ভঙ্গিতে বললেন। তাই বলে আমার বাগানের সঙ্গে তুলনা করো না জয়ন্ত। এখানে পৃথিবীর কত দুর্গম অঞ্চল থেকে আনা বিচিত্র সব প্ল্যান্ট আছে, তুমি তো ভালোই জানো। যাই হোক, কলকাতার একটা সুন্দর বিকেলকে খুন খারাপির ভাবনা দিয়ে নোংরা করো না। সিগারেট ধরিয়ে চুপচাপ টানতে থাকলেন। সিগারেট ধরিয়ে চুপচাপ টানতে থাকলাম, কিন্তু বারবার গতরাতের দৃশ্যটা ভেসে উঠে আমাকে উত্তেজিত করছিল। কলকাল হোক, মানুষ তো, কে তাকে এমন নৃশংসভাবে খুন করলো? এই খুনের উদ্দেশ্য কী? আগাগোড়া কাহিনীর আকারে ঘটনাগুলো পরপর সাজানোর চেষ্টা করছিলাম, কিন্তু বারবার সব এলোমেলো হয়ে যাচ্ছিল। কোনো পূর্ণাবয়ব কাহিনী গড়ে তোলা অসম্ভব মনে হচ্ছিল। শুধু একটা ব্যাপার স্পষ্ট, চন্দ্রিকার পার্সে লুকোনো চিরকুটে লেখা কথাগুলো যদি কোনো রহস্যময় কোড হয়, সেটাই তার মৃত্যুর একমাত্র কারণ। ডিসকোর পাঠানো লোকটাকে গুলি করে মেরে খুনি চন্দ্রিকার ফ্ল্যাটের চাবি হাতিয়েছিল। তারপর চন্দ্রিকার ফ্ল্যাটে এসে তার সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। চন্দ্রিকা চিৎকার করে কারো সাহায্য চায়নি কেন? খুনি তার চেনা লোক কিনা, এও একটা পয়েন্ট। তবে এখন মনে হচ্ছে ওই চিরকুটটা হাতানোই তার উদ্দেশ্য ছিল। ষষ্ঠী কফি এনেছিল, কফি খেতে খেতে আবার চিন্তাগুলো ফিরে এসেছিল। আবার এলোমেলো ঘটনার ঝড় আমাকে অস্থির করে ফেলল। হঠাৎ একটা পয়েন্ট মাথায় এসে গেল। খুনি থিয়েটার থেকে চন্দ্রিকাকে বৃষ্টির মধ্যে অনুসরণ করে এসে বাড়ির কাছাকাছি অপেক্ষা করছিল কি? তাহলে আমার গাড়ির পেছনে তার গাড়ি ছিল। তারপর সম্ভবত আড়ি পেতে সে সব শোনে এবং ডিসকোর পাঠানো লোকটার জন্য অপেক্ষা করতে থাকে। লোডশেডিং এবং বৃষ্টি তার সুযোগ করে দিয়েছিল। স্পষ্ট দেখা যায় বর্ষাতি পরা একটা লোক তার গাড়ি আছে। প্রশ্নটা কর্নেলের কাছে তুললাম। উনি সেই কাগজের প্যাকেট থেকে একটা ফুল গাছের গোড়ায় কিছু ছড়াচ্ছিলেন। আমার কথা শুনে অবাক চোখে তাকালেন। কি সর্বনাশ, তুমি মারা পড়বে দেখছি। না, তার মানে তুমি পাগল হয়ে যাবে বলতে চাইছি। সাবধান ডার্লিং, কখনো রহস্য নিয়ে ছেলেখেলা করতে নেই। ছেলেখেলা কেন বলছেন? হ্যাঁ, রহস্য নিয়ে হয়তো চিন্তাভাবনা করাটাই ছেলেখেলা। রহস্য পর্দাফাই করতে হলে অবশ্য একটা থিওরি গড়ে তোলা দরকার। তারপর তথ্য হাতড়াতে হয়। তথ্য থিওরির সঙ্গে না মিললে নতুন থিওরি গড়ো। কিন্তু তোমার কোনো থিওরিই নেই, আছে শুধু বিক্ষিপ্ত কিছু তথ্যকে কেন্দ্র করে গড়া নিছক এক টুকরো ধারণা। অথচ একটু তলিয়ে দেখলেই বুঝতে পারবে আমাদের সামনে একটা বিশাল কালো পর্দা টাঙানো। পর্দার আড়ালে অনেক কিছু ঘটছে, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। কর্নেল খুরপি থাকতে গেলেন শেডে। আপাতত কোনো থিওরি গড়ে তোলা অসম্ভব জয়ন্ত। তাই এই কেসে আমি শুধু তথ্য আর ঘটনার দিকে লক্ষ্য রাখছি। যাই হোক, একটু পরে আমরা বেরোবো। আরও তথ্য পেতে চাই বলেই প্রচুর ছোটাছুটি করতে হবে। তোমার মতিগতি থেকে বুঝেছি তুমি তাতে পিছপানো। কর্নেল তার জোরালো অট্টহাসিটাই হাসলেন। 6:30 বাজে গাড়ি স্টার্ট দিয়ে বললাম, কোথায় যাবেন বলুন? শ্যামবাজার এরিয়ায়। চন্দ্রিকার সেই অ্যাডভোকেটের কাছে নাকি? হ্যাঁ। ওর কার্ডটা আপনি রেখে দিয়েছেন তাহলে? না, টুকে রেখেছি ঠিকানাটা।
সার্কুলার রোডে পৌঁছালে কর্নেল ফের বললেন, ঠিকানাটা ডিসকোরও দরকার হয় কিনা জানতে চেয়েছি, তাই কার্ডটা পার্সেই রেখেছিলাম। সারা পথ ট্রাফিক জ্যাম। কর্নেলের কাছে কলকাতার অলিগলি প্রায় যাকে বলে চলে নখদর্পণে। পাঁচমাথার মোড় পেরিয়ে বাগবাজারে, তারপর কর্নেলের নির্দেশে একটা গলি রাস্তায় ঢুকলাম। তখন 7:30 বেজে গেছে। গলিটা কোনো ক্রমে দুটো গাড়ি পরস্পরকে পেরিয়ে যেতে পারে। একটা লোক অলোক সেনগুপ্তের বাড়ি দেখিয়ে দিল। এমন ইদো গলিতে বিশাল বনেদি বাড়ি দেখে তাক লেগে গেল। গেটের অবস্থা অবশ্য ভাঙাচোরা, নামেই গেট, কোনো কপাট বা গড়াত দেওয়া, আগর নেই। সামনে এক টুকরো খোলা জায়গা, যেখানে গাড়ি দাঁড় করলাম। গাড়ি থেকে বেরোতেই সামনের বারান্দায় ইজি চেয়ারে বসে থাকা এক বৃদ্ধ ভদ্রলোক উঠে দাঁড়ালেন। পরনে ফতুয়া আর ধুতি, 19 শতকের প্রতীক বলা যায়। সিথি করে আঁচড়ানো চুল, হাতে একটা ছড়ি দেখতে পেলাম। একটু খুঁড়িয়ে হাটের মনে হলো। কর্নেল নমস্কার করলে উনি বিনীতভাবে করে বললেন, কোত্থেকে আসা হচ্ছে মশাইদের? আমরা অলোকবাবুর সঙ্গে কথা বলতে চাই। আপনি কি? আজ্ঞে, ঠিকই ধরেছেন, আসুন, ভেতরে আসুন। ঘরের ভিতরে একধারে তক্তপোষের ওপর ধবধবে সাদা চাদরে ঢাকা গদি আর কয়েকটা তাকিয়া, কয়েকটা আলমারিতে আইনের বইপত্র ঠাসা। ঘরের অন্য অংশে অফিস ধরনের টেবিল চেয়ার পাতা। আমাদের গদি দেখিয়ে বসতে বললেন অলোকবাবু। নিজে একটা চেয়ার টেনে সামনে বসলেন। মুখে অমায়িক হাসি। কর্নেল তার নেম কার্ড দিলে চশমার কাছে ধরে খুঁটিয়ে পড়ে বললেন, কর্নেল নীলাদ্রি সরকার? আপনি কর্নেল? রিটায়ার্ড? তার নেচারিস্ট মানে? প্রকৃতি চর্চা করি। অলোকবাবু সকৌতুকে হাসলেন। কিন্তু আমি তো আইন চর্চা করি কর্নেল সাহেব। প্রকৃতির সঙ্গে আইনের সম্পর্ক তো থাকার কথা নয়। এক্ষেত্রে আছে। কর্নেলও কৌতুকের ভঙ্গিতে বললেন, রাঙাটুলি প্রকৃতির স্বর্গ, কাজেই। অলোকবাবু চমকে উঠলেন। রাঙাটুলি? রাঙাটুলি চৌধুরী বাড়িতে আমার জানাশোনা ছিল। বটুক চৌধুরী এমএলএ ছিলেন। ওদের ফ্যামিলির অনেক কেস আমি লড়েছি। বটুকবাবুর ছেলে রথিন খুন হয়েছিল। খামোখা রথিনের বউকে অ্যারেস্ট করে পুলিশ। রথিনের বউ আবার আমার কাছে আরেক মক্কেল হরনাথ সিংয়ের মাসুতো ভাই অজয়ের মেয়ে। চন্দ্রিকা রায় চেনেন নাকি? অলোকবাবু আরও অবাক হয়ে গেলেন। ব্যাপারটা খুলে বললে ভালো হয়। বটুকবাবুর ভগ্নিপতি অমরেন্দ্র সিংহ রায় আমার বন্ধু, সেই সূত্রেই চন্দ্রিকাকে চিনি। ও, কিন্তু চন্দ্রিকা তো নিখোঁজ হয়ে গেছে বছর আগে। জানি। আমি ওর বাবা অজয়বাবু সম্পর্কে জানতে চাই। অজয় তো কবে মরে গেছে। অজয়ের স্ত্রী মেয়েকে নিয়ে হরনাথের কাছে উঠেছিল। হরনাথই ভুলটা করেছিল। রথিন হারামজাদার হারামজাদা। জেনে শুনে মেয়েটার জীবন নষ্ট করে দিয়েছিল। তো আপনি অজয় সম্পর্কে জানতে চান? অমরেন্দ্রর কাছে আমার চেয়ে ভালো জানতে পারবেন। আপনি বলুন প্লিজ। অলোকবাবু একটু চুপ করে থেকে বললেন, বুঝেছি, আপনি মিলিটারিতে ছিলেন, কাজেই অজয় সম্পর্কে আপনার আগ্রহের কোনো কারণ আছে। কিন্তু সে তো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ব্যাপার। নতুন করে এত বছর পর ফাইল খুলল কে? কর্নেল গম্ভীর মুখে বললেন, সিবিআই। তাই বলুন। আপনারা সিবিআই অফিসার? দেখুন কর্নেল সাহেব, আমি একজন লয়ার, কাজেই আই মাস্ট কোঅপারেট উইথ ইউ। অজয় সম্পর্কে আমি যেটুকু জানি তা আমার মক্কেল হরনাথের সূত্রেই জানি। অজয় রাঙাটুলির মিলিটারি বেসে কন্ট্রাক্টর ছিল। পরে কী কারণ নাকি কন্ট্রাক্টরই যায়। জেল খাটতেও হয়েছিল। শুনেছি জেলে থাকা অবস্থাতেই সে মারা পড়ে। অজয়বাবুর স্ত্রী বেঁচে আছেন কি? না, সে কবেকার কথা। চন্দ্রিকা তখন বাচ্চা মেয়ে। এখন চন্দ্রিকার বয়স বোধহয় 35-36 হবে, বেশিও হতে পারে। হ্যাঁ, বেবি ফেস যাকে বলে, বয়স বোঝা যায় না। কর্নেল একটু হেসে বললেন, চন্দ্রিকা হয়ে আপনি কলকাতায় মামলা লড়েছিলেন? তার মানে রথিনবাবু খুন হয়েছিল কলকাতায়? ঠিক বলেছেন। বেহালায় রথিন থাকতো। শুনেছি অমরবাবুর ছেলেও বেহালায় থাকতো। পাশাপাশি বাড়িতেই থাকতো ওরা। তো সিবিআইয়ের কেসটা কিসের কর্নেল সাহেব? অজয়বাবুকে ব্রিটিশ সরকার কী অপরাধে ফাঁসিয়েছিল তা নিয়ে তদন্ত উঠেছে। কার তদবিরে? বটুকবাবু তো শুনেছি বেঁচে নেই। কে গভর্নমেন্টকে চাপ দিল এতদিন পরে? আমাদের জানার কথা নয়। আমরা শুধু অজয়বাবু সম্পর্কে তথ্য খুঁজে বেড়াচ্ছি। বুঝেছি। চিন্তিত মুখে অলোকবাবু বললেন,
চন্দ্রিকাকে খুঁজে বের করুন। বাবার কথা সেই আমার চেয়ে ভালো বলতে পারবে। রথিনকে খুনের দায়ে তাকে খামোখা পুলিশ ফাঁসিয়েছিল।